বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের ষষ্ঠ বর্ষপূর্তি। 2020 সালের 22শে আগস্ট যে যাত্রা শুরু হয়েছিল, 6 বছরের ব্যবধানে আজ তা নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে। এই 6 বছরের যাত্রায় ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট তার গবেষণা, প্রকাশনা, কোর্স পরিচালনা, আন্তর্জাতিক স্কলারদের সাথে সংযোগ এবং তরুণদের জ্ঞান ও চিন্তা চর্চার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আজ আমরা কথা বলবো ইনস্টিটিউট প্রতিষ্ঠার পেছনের কারণ, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে ইনস্টিটিউটের গৃহীত উদ্যোগসমূহ, ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সাদ মুসান্না। আমাদের এই আয়োজনে আজ আমাদের সাথে উপস্থিত আছেন ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান আল ফিরদাউস। আপনাকে আমাদের এই আয়োজনে আজকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনাকেও ধন্যবাদ। আজকে ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের ষষ্ঠ বর্ষপূর্তি। তো শুরুতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের যারা অনুবাদক আছেন, পাঠক আছেন, লেখক আছেন এবং আমাদের গবেষক যারা রয়েছেন, সকলকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের যারা সহকর্মী ভাই বোনেরা রয়েছেন তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সরাসরি প্রশ্নে চলে যেতে চাচ্ছি। প্রথমে যে বিষয়টি জিজ্ঞেস করতে চাই, 6 বছর তো হয়ে গেল, 6 বছর আপনারা পার করলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ইনস্টিটিউটকে ঠিক কোথায় দেখছেন? আপনার প্রশ্ন অনুযায়ী আমি বলবো যে আমাদের এই যে 6টি বছর, এটি একটি প্রতিষ্ঠানের বয়স 6 বছর হওয়া নয়, বরং একটা চিন্তার ধীরে ধীরে পরিণত হওয়া, একটি দায়িত্বের পরিসর বিস্তৃত হওয়া এবং জ্ঞান ও সভ্যতার যে পুনর্জাগরণের একটা দীর্ঘ যাত্রা, সেইখানে ছোট ছোট কিছু পদক্ষেপের সমষ্টি বলবো আমাদের এই 6 বছরকে। 6 বছরে একটা সভ্যতার আন্দোলন, একটা জ্ঞানের আন্দোলন, এটার জন্য খুবই অল্প সময়। তাই আমরা এই দাবি করতে চাই না যে আমরা অনেক বেশি কিছু করে ফেলেছি, অনেক বড় কিছু করে ফেলেছি। আমরা মূলত যতটুকুই সামনে এগিয়েছি, আমরা বুঝতে পেরেছি যে এই যে দায়িত্ব, এই যে কাজ, এটার পরিসর অনেক বড় এবং এই যে পথ আমাদের সামনে দেখাচ্ছে, এই পথটা অনেক দীর্ঘ, যে পথ ইতিপূর্বে পাড়ি দিয়েছেন আমাদের পূর্বপুরুষগণ। তবে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পূর্বপুরুষদের দেখানো পথে এই সময়ের মধ্যে আমরা একটি চিন্তা, একটি ভাষা এবং একটা প্রজন্মের কাছে আমরা কিছু প্রশ্ন জাগিয়ে তুলতে পেরেছি, একটা চেতনার উন্মেষ ঘটাতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। এটি আমি বলবো আমাদের ইনস্টিটিউটের এই 6 বছরের সবচেয়ে বড় আশার জায়গা। ইনস্টিটিউট প্রতিষ্ঠার পেছনে মূল চিন্তাটি কী ছিল? ঠিক কেন এ ধরনের একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন? এই প্রশ্নটির উত্তর দিতে হলে আমাদেরকে ইতিহাসের দিকে তাকাতে হবে। কারণ আমাদের এই যে বাংলা অঞ্চল, বাংলায় যখন ইসলাম এসেছে, তৎকালীন প্রেক্ষাপটের দিকে যদি আমরা লক্ষ্য করি, অর্থাৎ প্রথম হিজরি শতকেই কিন্তু এখানে মুসলমানগণ এসেছেন। তারা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, সামাজিক অঙ্গনে তাদের কার্যক্রম পরিচালনা করতে শুরু করেছেন। তবে তারা শুধুমাত্র একটা ধর্মীয় পরিচয়কেই এখানে নিয়ে আসেননি, তারা সঙ্গে করে নিয়ে এসেছেন ইলম, তারা সঙ্গে করে নিয়ে এসেছেন হিকমত, আখলাক, আদালত ও মারহামাতের একটি সামগ্রিক জীবন দর্শন। এই যে তৎকালীন সময়ে বাংলায় অসংখ্য আলেম এসেছে, সুফি এসেছে, ব্যবসায়ীগণ এসেছে, আমাদের সম্মানিত পূর্বপুরুষগণ তারা এসেছেন। তারা এসে প্রায় কয়েকশো বছর এই অঞ্চলের মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেছেন, মানুষের জীবনমান উন্নীত করার চেষ্টা করেছেন। ওয়াকফ প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে মূল্যবোধ শেখানো, পরিবার শেখানো, মারহামাত শেখানো, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, আখলাক এবং মানবিকতা কি, এই বিষয়গুলিকে তারা নির্মাণের চেষ্টা সর্বোচ্চ পরিমাণে করেছেন। ফলশ্রুতিতে এই দীর্ঘ কাজের পরিক্রমার মধ্য দিয়েই কিন্তু পরবর্তীতে একটা প্রায় 5 থেকে 600 বছরের একটা রাষ্ট্র কাঠামো কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা এই যে বড় ধরনের একটা যাত্রা বা সফর আমাদের সামনে দেখতে পাই ইতিহাসের ক্ষেত্রে, এটা কিভাবে বাধাগ্রস্ত হলো? এটি বাধাগ্রস্ত হলো ব্রিটিশ উপনিবেশিক যে শোষণ, এই শোষণের মধ্য দিয়ে।
তারা এখানে স্টাবলিশ করলো ব্রিটিশ একাডেমিয়াকে। তাদের কথিত আধুনিক যে জ্ঞান কাঠামো, এই জ্ঞান কাঠামোর অভিঘাতে আমাদের জ্ঞান চর্চার মধ্যে বড় ধরনের একটা বিচ্ছিন্নতা তৈরি হলো, ভেঙে গেল আমাদের সমাজের সঠিক যে কাঠামো। ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আখলাক, মূল্যবোধ, আদবের প্রত্যেকটা জায়গা। এবং উপনিবেশ পরবর্তী এই নবায়া উপনিবেশ আমলে আমরা এতটুকু উপলব্ধি করতে পারছি, জ্ঞান থেকে হিকমত, শিক্ষা থেকে আখলাক, ঐতিহ্য থেকে ভবিষ্যতের যে সম্পর্ক, এটা খুবই দুর্বল হয়ে গিয়েছে। আমরা নিজেদের ইতিহাস এখন অন্যের বয়ানে পড়তে হচ্ছে। ইতিহাসের নায়ক আমরা, কিন্তু তার মেথড লিখছে পাশ্চাত্য। নিজেদের সমাজকে অন্যের তৈরিকৃত যে বয়ান, সেটার আলোকে আমাদেরকে পড়তে হচ্ছে। ফলশ্রুতিতে আমাদের যে সভ্যতাগত প্রশ্ন, সভ্যতাগত যে আমাদের দায়িত্ব, এই বিষয়গুলো আমরা অন্যের জ্ঞানতাত্ত্বিক যে কাঠামো, এটার মধ্য দিয়েই সবসময় খুঁজে ফিরি। ফলশ্রুতিতে কোনো ধরনের প্রস্তাবনা, সমাধানমূলক আলোচনা আমরা আমাদের সোসাইটিতে খুঁজে পাই না। আমরা অন্য কোনো সভ্যতার জ্ঞানকে অস্বীকার করি না, এটা আবার বুঝতে হবে। কারণ জ্ঞান মানবতার সামগ্রিক একটা সম্পদ। পৃথিবীর যেখানেই কল্যাণকর জ্ঞান থাকবে, আমরা তাদের কাছ থেকে শিখব। যুগে যুগে আমরা তাই করেছি। কিন্তু অন্যদের চাপিয়ে দেওয়া জ্ঞান, যে জ্ঞান আমাদেরকে শোষণ করে, অন্যদের চোখ দিয়ে নিজেদের ইতিহাসকে পড়া, নিজের সমাজ, নিজের দিন এবং সভ্যতাকে জোর করে পড়তে পারার জন্য বাধ্য করা, সে আলোকেই বারবার নিজেদের দৃষ্টিভঙ্গিকে তৈরি করার মতো যে পরাধীনতা আজকে বিদ্যমান, এই ধরনের পরাধীনতাকে আমরা স্বীকার করি না। আমরা জ্ঞানগত স্বাধীনতার পক্ষে কথা বলে যাব, এবং সেটি সকলের জন্যই জরুরি। এই জন্যই আমাদের যে উপলব্ধি, আমাদের যে চিন্তা, আমাদের নিজস্ব মেথোডোলজির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের যুবকরা পড়াশোনা করবে, চিন্তা করবে, সে আলোকে আমাদের ইতিহাসকে দেখবে, সমাজকে বুঝবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তাবনা প্রণয়ন করবে। এই উপলব্ধি থেকেই 2020 সালের 22শে আগস্ট জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের জন্য এই যে প্রত্যয়, এই প্রত্যয়কে সামনে রেখে ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। অর্থাৎ ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট আজকের এই দিনে যাত্রা শুরু করে। আপনারা প্রায় জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণ এবং শিক্ষা আন্দোলনের কথা বলেন। এর মাধ্যমে আপনারা মূলত কি বোঝাতে চান? এখানে আমি যেটা বলবো, আমাদের কাছে শিক্ষা শুধুমাত্র তথ্য জানা, পরীক্ষা দেওয়া কিংবা সার্টিফিকেট অর্জনের কোনো বিষয় না। একটা জাতি কিভাবে নিজেকে বুঝবে, কিভাবে তার ইতিহাসকে পাঠ করবে, কিভাবে তার সমাজকে ধারণ করবে, কিভাবে বর্তমানকে বিশ্লেষণ করে ভবিষ্যতের প্রস্তাবনা তৈরি করবে, এর সঙ্গে শিক্ষার সবচেয়ে বেশি সম্পর্ক। কিন্তু আমরা ভুলেই গিয়েছি যে শিক্ষার একটা দায়িত্ব আছে। উপনিবেশ পরবর্তী যে নয়া উপনিবেশ আমল, এ আমলে কিন্তু আমরা একবারও এই প্রশ্ন করছি না আমাদের নিজস্ব জিজ্ঞাসার থেকে আমাদের জ্ঞান চর্চা কতটা হচ্ছে। আমাদের নিজস্ব সমাজ, সংস্কৃতি, বাস্তবতা, আমাদের ইতিহাস কিংবা ভবিষ্যৎ সব কিছুকে বোঝা কিংবা প্রস্তাবনা দেওয়ার জন্য যে উসুল ও মেথোডোলজি প্রয়োজন, সেই উসুল ও মেথোডোলজি নিয়ে আমরা আদৌ কোনো কাজ করছি কিনা কিংবা নির্মাণ করতে পারছি কিনা, এই প্রশ্ন কিন্তু আসছে না। তাই আমরা মনে করি আমাদের প্রয়োজন এমন একটি শিক্ষা আন্দোলন যা শুধুমাত্র বিদ্যমান যে কাঠামো এটাকেই গ্রহণ করবে না, বরঞ্চ প্রশ্ন করবে। পূর্বের যে বিশাল সভ্যতা, সেই সভ্যতার জ্ঞানকে তাহকিক করবে, কিংবা পাশ্চাত্য যেগুলি দিচ্ছে সেগুলিকেও তাহকিক করবে। আমাদের মাঝে নতুন চিন্তা এবং জ্ঞানের যে উৎপাদনশীলতা, এই ধারণাকে নিয়ে আসবে এবং উৎপাদনের জন্য সর্বদা চেষ্টা চালাবে। আর এটি যখন হবে, তখন অবশ্যই ভবিষ্যতের প্রস্তাবনা আমাদের যুবকরাই হাজির করবে বলে আমরা বিশ্বাস করি। তো এখন এই যে আমাদের প্রচলিত শিক্ষা কাঠামো, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা কিংবা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সবই গুরুত্বপূর্ণ এবং এটা নানানভাবে আমাদের মাঝে লাগবে। তাদেরকে শক্তিশালী মান দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ জাতির একটা দীর্ঘমেয়াদী যে পরিবর্তন, এটা রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শুধুমাত্র পরিবর্তন হবে না। এর জন্য
শিক্ষা আন্দোলন লাগবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের শিক্ষার যে মান এটাকে আরও বেশি ডেভেলপড করতে হবে। এক কথায় একটা শক্তিশালী জ্ঞানগত ভিত্তি নির্মাণ করতে পারলেই এটার বহিঃপ্রকাশ হিসাবে অন্যান্য জায়গাগুলি আস্তে আস্তে ডেভেলপ করবে। এক্ষেত্রে আমি শুধু একটা উদাহরণ দিব আল্লাহ রাসূলের জীবন থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়াতে আসলেন, পরবর্তী সময় যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু শিক্ষক হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। একজন শিক্ষক মানে কি? একজন শিক্ষক মানে কি শুধুমাত্র সিলেবাস দিবে, পরীক্ষা নিবে, কিংবা কিছু বই পুস্তক হাতে ধরিয়ে দিবে? না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক তো আমাদের সেই উপমা পেশ করেন নাই। তিনি দেখাচ্ছেন একজন শিক্ষক একজন সমাজের পথ প্রদর্শক, একজন শিক্ষক একটা সমাজের মুরব্বী, একজন শিক্ষক ওই যুব সম্প্রদায়ের উপমা, আখলাকি উদাহরণ। তিনি কিভাবে কথা বলেন, কিভাবে সমাজের সাথে আচরণ করেন, কিভাবে চিন্তা করেন, কিভাবে নিজের ত্যাগের নজরানা পেশ করেন, এই বিষয়গুলি কিন্তু যুব সমাজ, ছাত্র সমাজ তার থেকে শিখবে। শিক্ষকের কাছ থেকে মানুষ আখলাক শিখবে। এবং এই শিক্ষক যখন জ্ঞানগতভাবে কোনো গ্রন্থকে, কোনো চিন্তাকে, কোনো জ্ঞানের শাখাকে ধারণ করে সেটাকে ছাত্রদের মাঝে উপস্থাপন করবেন, তখনই ওই শিক্ষকের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন সাধিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে প্রেরণ করেন, পাঠান, কিন্তু সমাজের শিক্ষকদের মধ্য দিয়ে মানুষ উপরের স্তরে পৌঁছাতে থাকে, মানুষ আসমানে পৌঁছায়। একটি সমাজের মধ্যে যদি সত্যিকারের শিক্ষা আন্দোলন না থাকে, শিক্ষক না থাকে, তাহলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে গতানুগতিক সিলেবাস শেষ করে সার্টিফিকেট নিয়ে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো না। আমাদের যেরকম উন্নত জ্ঞান ও চিন্তা প্রয়োজন, একই সাথে আদব, পথ প্রদর্শক, মুরব্বী, আখলাক সম্পন্ন এ ধরনের শিক্ষকও প্রয়োজন। আমরা মূলত সেই জায়গার থেকে আমাদেরকে শিক্ষা আন্দোলন হিসেবে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাহলে কি আপনারা জ্ঞান বলতে প্রচলিত অর্থের চেয়ে একটু বিস্তৃত কোনো ধারণাকে বোঝাচ্ছেন কিনা? অবশ্যই জ্ঞানকে আমরা ব্রিটিশ একাডেমিয়ার দেওয়া যে প্রচলিত অর্থ, এই অর্থে কখনোই বুঝব না। জ্ঞান শুধুমাত্র জানা বা তথ্যের নাম নয়। জ্ঞান প্রথমত একটি আমানত। জ্ঞানের উদ্দেশ্য আছে, যে জ্ঞান হাকিকত অন্বেষী করবে আমাদেরকে। অর্থাৎ এমন জ্ঞান প্রয়োজন যা মানুষকে দায়িত্বশীল করবে, নিজের সমাজকে বুঝতে শেখাবে, হাকিকতের সামনে বিনয়ী করবে, মানুষের কল্যাণে যে ভূমিকা রাখার জন্য প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য তাকে একজন যোগ্য ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলবে। শুধু মস্তিষ্কের মধ্যে কিছু তথ্যের যে স্তূপ জমা হবে, এটা কখনোই জ্ঞানের উদ্দেশ্য হতে পারে না। কিংবা জ্ঞানকে পুঁজি করে মানুষকে শোষণ করা, ক্ষমতার দাপট দেখানো, এটিও কখনো জ্ঞান হতে পারে না। আমরা মূলত এমন একটি প্রজন্ম চাই যারা এই হাকিকত অন্বেষী জ্ঞান চর্চা করবে, অর্থাৎ যারা আকল চিন্তা করবে, কল্প অনুভব করবে, বিবেক তাকে সঠিক পথে নিয়ন্ত্রিত রাখবে এবং আখলাক তার জ্ঞানকে সঠিক পথে পরিচালিত করবে। এই যে সমন্বয়, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ জ্ঞান যদি আখলাক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আদব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিংবা দক্ষতা যদি আমানতদারিত্বের থেকে আলাদা হয়ে যায়, তাহলে তো সেই জ্ঞান শেষমেশ গিয়ে শোষণের ভূমিকায় রূপ নেবে, বড় ধরনের বিপদের কারণ হবে। এই জন্যই সিরাতের আলোকে যে কথাগুলি বললাম, এটাই কিন্তু মূল কারণ, যে জ্ঞান মূলত হাকিকত অন্বেষী হয়ে সে পথে হাঁটবে, তাকে আখলাক সঠিক পথ দেখাবে। ইনস্টিটিউট প্রতিষ্ঠার মূল দর্শন বা নীতিমালাগুলো কি ছিল? আমরা শুরু থেকেই 4টা বিষয় সামনে রেখেছি। জ্ঞানের ক্ষেত্রে পুনর্জাগরণ, চিন্তার ক্ষেত্রে নবায়ন, উসুলের ক্ষেত্রে ইসলাহ এবং আখলাকের ক্ষেত্রে বিনির্মাণ। আমাদের ঘোষণাপত্রেই এটা বলা হয়েছিল যে নবুয়তের মিরাজকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন আলেম, মুতাফাক্কির বা চিন্তাবিদ তৈরি করার প্রচেষ্টা আমরা চালাবো। ইসলামী সভ্যতার যে নদী, এটা সমগ্র মানবতার মাঝে, আমাদের সমাজের মাঝে
প্রবাহমান রাখার প্রচেষ্টা আমরা চালাবো এবং আমরা মনে করি 6 বছর পরেও এটাই আমাদের কেন্দ্রীয় প্রত্যয়। আমরা নিজেদেরকে শুধুমাত্র একটা একাডেমি বা একটা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না। আমরা এমন একটি জ্ঞানগত মূল্যবোধ ভিত্তিক এবং উমরানি যে প্রচেষ্টা এটার অংশ হতে চাই, যার লক্ষ্য মানুষের ইসলাহ, যার দ্বিতীয় লক্ষ্য সমাজের ইয়াহিয়া এবং তৃতীয় লক্ষ্য দুনিয়ার ইমার তথা বিনির্মাণ। এই যে মানুষের সংশোধন, সমাজের যে পুনর্জাগরণ, পৃথিবীর যে কল্যাণকর বিনির্মাণ, এটা আমাদের কাজ। তো এই যে যাত্রা, এই যাত্রা আমাদের 4টা মৌলিক স্তম্ভ আছে। একটা হচ্ছে মারহামাত, দ্বিতীয়ত হচ্ছে আদালত, তৃতীয়ত হচ্ছে আখলাক, চতুর্থ হচ্ছে ইলম। মারহামাত কি? আমরা ঘৃণার বিপরীতে এই মারহামাতকে রাখতে চাই। এরপর আদালত কি? জুলুমের বিপরীতে আদালত, স্বার্থপরতার বিপরীতে আখলাক এবং অজ্ঞতার বিপরীতে, জ্ঞানগত শোষণের বিপরীতে আমরা আমাদের ইলমকে প্রতিষ্ঠিত দেখতে চাই। এ দর্শন বাস্তবায়নের জন্য গত 6 বছর একাডেমিক ক্ষেত্রে আপনারা কি কি উদ্যোগ নিয়েছিলেন? এখন এই যে উদ্দেশ্যগুলো পূর্বের প্রশ্নে বললাম, এই উদ্দেশ্যগুলি বাস্তবায়নের জন্যই তো আমাদের সমস্ত কার্যক্রম। আমাদের একাডেমি বিভাগ শুরু থেকেই তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং এই কার্যক্রমের যে সামগ্রিক জ্ঞান দৃষ্টি, এটা আমরা সবসময় লক্ষ্য রাখার চেষ্টা করি। উলুমুল কোরআন, উসুলুল হাদিস, ইলমুল কালাম, উসুলুল ফিকহ, ইতিহাস, সভ্যতা স্টাডিজ, অর্থনীতি, ইসলামী অর্থনীতি, আখলাক দর্শন, রাজনৈতিক দর্শন, লজিক অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং সহ বিভিন্ন বিষয়ে আমাদের কোর্স পরিচালিত হয়েছে এবং হচ্ছে। তো এই সকল কোর্স, বিশেষত আমরা মুতাফাক্কির কোর্স, এটার যে 3য় ব্যাচ এটা চলমান রয়েছে। ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমরা 2টা ব্যাচ শেষ করেছি। পাশাপাশি এই মুতাফাক্কির কোর্সে আসার জন্য আমরা যে বেসিক বা তাকদিম কোর্স পরিচালনা করে থাকি, এটারও 4র্থ ব্যাচ কিন্তু আলহামদুলিল্লাহ চলমান রয়েছে। এখন কথা হচ্ছে, এই যে কোর্স আমরা পরিচালনা করছি, এটা আমাদের জন্য শেষ কথা নয়। একজন শিক্ষার্থী যেন ইসলামিক জ্ঞান ও ইসলামী সভ্যতার যে ঐতিহ্য, এটার বিস্তৃত পরিসর সম্পর্কে ধারণা লাভ করতে পারে, বিভিন্ন চিন্তাধারাকে বুঝতে পারে, স্কুল অফ থটগুলিকে নিয়ে নিজেরা তাহকিক করতে পারে এবং বিশ্বের গুরুত্বপূর্ণ আলেম, চিন্তাবিদদের সরাসরি শুনতে পারে, অর্থাৎ তাদের ক্লাসে বসার উপযোগী হতে পারে। এজন্য আমরা আন্তর্জাতিক কনফারেন্স, বিশেষ ক্লাস, সেমিনার, দার্স সহ বিভিন্ন ধরনের পাঠচক্রের আয়োজন আমরা পরিচালনা করে যাচ্ছি। যেমন বিভিন্ন দেশের আলেম, দার্শনিক, সভ্যতা বিশারদ, অর্থনীতিবিদ, সেটি বাংলাদেশের ক্ষেত্রেও বড় বড় চিন্তাবিদ, গবেষকগণ আমাদের শিক্ষার্থীদের মাঝে এসেছেন। জ্ঞান উন্মুক্ত দার্স এবং জ্ঞানগত যে সম্পর্ক, এটি বিনির্মাণের চেষ্টা আমরা প্রাতিষ্ঠানিকভাবেই চেষ্টা করে যাচ্ছি। আমাদের বিশ্বাস যে বড় কোনো ব্যক্তিত্ব হয়ে ওঠা বা গড়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একজন শিক্ষক এবং শিক্ষকের ইলমি যে সোহবত, এইটা। কারণ ওই যে বললাম, একজন শিক্ষক শুধু তথ্যই দেন না, তিনি চিন্তার পদ্ধতি শেখান, আখলাক এবং একটা বিশ্ব দৃষ্টির সাথে শিক্ষার্থীদেরকে পরিচিত করান। কীভাবে সে পথে হাঁটতে হবে সেটিও তিনি উপলব্ধি করান। তো আমরা মূলত এই সামগ্রিক চিন্তার ভিত্তিতে কিছু কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছি। গবেষণা, অনুবাদ এবং প্রকাশনাকে আপনারা এত বেশি গুরুত্ব দিচ্ছেন কেন? কারণ একটি সমাজ শুধু জ্ঞান গ্রহণ করে অন্যদের চাপিয়ে দেওয়া জ্ঞানগত যে সিলেবাস সেটা পড়ে সার্টিফিকেট নেয়, এটা কোনো সমাধানমূলক বা ভালো কিছু হতে পারে না। কারণ সে জ্ঞান উৎপাদন করে না। এটার অর্থই হলো সে পরাধীন। দীর্ঘমেয়াদে তাকে জ্ঞানগত জায়গা থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক সকল জায়গাতেই নির্ভরশীল হয়ে থাকতে হবে। তাই আমাদের কথা হচ্ছে, শুধু জ্ঞান গ্রহণ নয়, জ্ঞান ও চিন্তার উৎপাদন। এ কারণে গবেষক, অনুবাদক,
লেখক এবং প্রকাশনাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ইসলামী সভ্যতার ক্লাসিক যে জ্ঞান ভাণ্ডার এবং সমকালীন মুসলিম মুতাফাক্কিরদের যে গুরুত্বপূর্ণ কাজসমূহ রয়েছে সেগুলি আমরা বাংলা ভাষায় নিয়ে আসার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছি। আরবি, ইংরেজি, ফার্সি, উর্দু, তুর্কি, জার্মান সহ বিভিন্ন ভাষার জ্ঞান জগতের সাথে একটা শক্তিশালী সেতু বন্ধন যেন তৈরি হয়, আমরা মূলত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। যেমন আমাদের প্রকাশনা বিভাগ থেকে সুন্নত ও হাদিস বুঝার মেথোডোলজি বিখ্যাত আলেম মুতাফাক্কির উসুলবিদের এই থিসিসকে আমরা অনুবাদ করেছি। আমরা এনেছি আল্লামা ইকবালের ইসলামী ধর্মীয় চিন্তার পুনর্গঠনকে। আমরা অর্থনীতির ক্ষেত্রে প্রফেসর ডক্টর আসাদ জামান, অধ্যাপক আব্দুল আজিম ইসলাহি সহ তাদের মতো বড় বড় ব্যক্তিদের কাজকে বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী মানুষের সামনে উপস্থাপন করা। আমরা যুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক আল্লামা তহা আব্দুর রহমান, আরেকজন শ্রেষ্ঠ দার্শনিক প্রফেসর ডক্টর তাহসিন গুরগুন, তাদের লেখনীকে, চিন্তাকেও আমরা বাংলা ভাষায় হাজিরের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। এরপরে যদি আসি, আমাদের ত্রৈমাসিক মুখপত্র মিহওয়ার, আমাদের অনলাইন জ্ঞান মাধ্যম তথা মুখপত্র রোয়াক ব্লগ, এই দুটি প্ল্যাটফর্মই ইসলামী চিন্তা, উসুল, ইলমুল কালাম, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ব্যক্তিত্ব, সিরাত, আখলাক দর্শন সহ বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধ একটা জ্ঞান ভাণ্ডার নির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন, প্রতিনিয়ত আমাদের মিহওয়ার প্রকাশিত হচ্ছে এবং মিহওয়ারের প্রত্যেকটা আর্টিকেল বাংলা ভাষায় একটি নতুন সংযোজন হিসেবে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে যাচ্ছে। রোয়াক ব্লগের ক্ষেত্রে একই কথাই, আমরা সমকালীন শ্রেষ্ঠ চিন্তাবিদদের লেখনীগুলিকে, চিন্তাগুলিকে অনুবাদ আকারে হাজির করছি। কখনো সেই চিন্তার থেকে আমরা সংকলন করে বাংলা ভাষাভাষী মানুষের সামনে উপস্থাপন করছি। আমাদের গবেষণা বিভাগের কাজ, প্রকাশনা বিভাগ, ত্রৈমাসিক মিহওয়ার, রোয়াক ব্লগের প্রতিটি কাজই বাংলা ভাষায় নয়া সংযোজন হিসেবে আগামী দিনেও ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের বর্তমান সমাজ ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটগুলো কি বলে আপনারা মনে করেন? আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়ে আছি যেখানে সংকট অনেক, কিংবা অনেকগুলি সংকট একত্রে ফাংশন করছে। একদিকে যেমন জ্ঞানগত নির্ভরতা, অন্যদিকে ভয়াবহ আখলাকি সংকট। এই আখলাকি সংকটের ফলশ্রুতিতে কী হচ্ছে? সামাজিক বিভাজন, ভাইয়ে ভাইয়ে অল্প একটু জমির জন্য মামলা করে দিচ্ছে। অর্থনৈতিক বৈষম্য তো আছেই, রাজনৈতিক অস্থিরতা যেন আমাদের একটা কমন বৈশিষ্ট্য। সাংস্কৃতিক যে অবিশ্বাসের সংকট, এটিও প্রচণ্ড আকারে বিদ্যমান। এতগুলি সংকট যখন একত্রে ফাংশন করে, সেই সময় আবার দেখতে পাচ্ছি যে ডিজিটালাইজেশন এবং দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যে প্রযুক্তিগত নানাবিধ নেগেটিভ এবং পজিটিভ দিক আমাদের সামনে আছে, এটার মধ্যে একটা বড় ধরনের সংকট আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের চিন্তা করার যে শক্তি, মনোযোগের যে শক্তি, এই জায়গাটাতে বড় ধরনের অমনোযোগিতা, চিন্তাহীনতার একটা সংকট তৈরি হয়েছে। এই জন্য এই সকল সংকটের উত্তর আবেগ দিয়ে দেওয়া সম্ভব নয়, এটা আমাদের উপলব্ধির বিষয়। তা আমরা অনেক সময় মনে করি যে রাজনৈতিক পরিবর্তন ঘটবে আর সব ঠিক হয়ে যাবে। বারবার আমাদের অভ্যুত্থান করতে হয়, হাজার হাজার লাশ ফেলতে হয়, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেটি কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, রাজনৈতিক পরিবর্তন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একটি জাতির দীর্ঘ মেয়াদে যে পুনর্গঠন, এটি কেবল রাজনীতি দিয়ে কখনোই সম্ভব না। সিরাতের আলোচনা আমরা ইতিপূর্বে অল্প হলেও আল্লাহ রাসূলের যে শিক্ষক হিসেবে যে উপমাটা আমরা সামনে রাখলাম, এটিকেই যদি আমরা সামনে রাখি, ইসলামী সভ্যতার এই যে উপমা, শিক্ষক বা উস্তাদ, এটি কিন্তু আমাদের লাগবে। যারাই মূলত সমাজের মূল পথ নির্দেশক, তারা জ্ঞান, আদব ও আখলাকের শিক্ষক। তো তাদের জন্য এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান লাগবে।
ওয়াকফ প্রতিষ্ঠান লাগবে, দরগা লাগবে, খানকা লাগবে, আধুনিক যে ইনস্টিটিউশন এটি লাগবে। অর্থাৎ এই যে গবেষণা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক চিন্তার প্রতিষ্ঠান, এই সকল কিছুর মধ্য দিয়ে তো মানুষ গড়ে উঠবে, মানুষ মূল্যবোধ শিখবে, আদব শিখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মানুষ তৈরি যে করতে হবে কিংবা আমাদের নিজেদেরকে যে তৈরি হতে হবে, এটাই সিরাতের সবচেয়ে বড় উদ্দেশ্যের একটি। কিন্তু আমাদের বুদ্ধিভিত্তিক অঙ্গনে এটি আমরা সে অর্থে লক্ষ্য করি না। সেজন্য আমাদের বুদ্ধিভিত্তিক অঙ্গনের একটি বড় ধরনের দায়িত্ব আছে। এই দায়িত্ব শুধু সমালোচনা করা নয়, সমস্যার গভীরে গিয়ে এই সকল বিষয় নিয়ে আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপটে ভালোভাবে গবেষণা করা এবং কার্যকর যে প্রস্তাবনা আছে সেটিও আসলে দেওয়া। সেই জন্য আমি আসলে সংকট বা চ্যালেঞ্জকে বেশি বলতে চাই না, আমাদের দায়িত্বসমূহ নিয়ে বেশি বলার পক্ষে। নারী শিক্ষার্থী এবং তরুণদের অংশগ্রহণের বিষয়ে আপনাদের ভাবনা কি? এক্ষেত্রে যেমন একটি সভ্যতার পুনর্জাগরণের কথা বলবো, অথচ সমাজের প্রায় 50% অংশকে জ্ঞান চর্চা কিংবা চিন্তার যে উন্মেষ এটার বাইরে রাখবো, তাদের যে ডেভেলপমেন্ট এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কথা বলবো, তাহলে কখনোই সভ্যতার যে সত্যিকারের জাগরণ এটি কিন্তু সম্ভব নয়। এই জন্য আমরা আমাদের নারী শিক্ষার্থীদেরকে সমানভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে গড়ে তোলার জন্য, তাদের সকল ক্ষেত্রে অংশগ্রহণের জন্য গবেষণা, অনুবাদ, আমাদের অন্যান্য যে সকল কর্মসূচি রয়েছে সকল কর্মসূচিতে তাদের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সব কিছু আমরা নিশ্চিত করার চেষ্টা করি এবং তাদের গড়ে তোলার জন্য প্রাতিষ্ঠানিক যে সকল উদ্যোগ, সকল ধরনের উদ্যোগ আমরা নিয়ে যাচ্ছি। এই জন্য আমরা বলতে চাই যে সভ্যতার মূল বড় অংশকে বাহিরে রেখে আমরা কখনোই চিন্তা করি না, আমরা তাদেরকে নিয়েই পথ চলতে চাই এবং সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আগামী দিনের আমাদের এই জাতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একই সঙ্গে আপনি যেটা বললেন যে আমাদের অঞ্চল, বিশ্ববিদ্যালয়, কলেজ সকল জায়গাতেই আমরা আমাদের পাঠচক্র, আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। অঞ্চলগুলিতে ইনস্টিটিউটের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয় বিভাগ তথা দার্সবাড়ি পাঠচক্রের মাধ্যমে তাদের বিষয়ভিত্তিক যে পাঠচক্র, তাদের সেমিনার ক্লাস, চিন্তার আদান প্রদান, আড্ডা, অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক যে কর্মকাণ্ড তারা পরিচালনা করে যাচ্ছে। এক্ষেত্রে আমি তরুণ ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, সেটি হচ্ছে যে আসলে পৃথিবী খুবই দ্রুত পরিবর্তন হচ্ছে। অনিশ্চয়তা, সামাজিক রাজনৈতিক যে সংঘাত এটা এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যে এক একটি লাশ পড়ার পরেও সেটি তার সংখ্যায় পরিণত হচ্ছে। যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চিন্তাবিদ, বড় বড় বিজ্ঞানী উঠে আসার কথা, সে সকল শিক্ষার্থীরা অনিশ্চিত এক দ্বিধার মধ্যে গিয়ে নিপতিত হচ্ছে। ফলশ্রুতিতে আজকে বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ হতাশ, ছাত্রী সমাজ তাদের জায়গার থেকে বড় কোনো ভিশনকে সামনে রেখে এগিয়ে যেতে পারছে না, কিংবা সর্বোচ্চ ওই যে সার্টিফিকেট এবং কিছু গতানুগতিক কেরিয়ার অর্জনের যে সফলতা এটাকে এই মুখ্য সফলতা হিসেবে ধরে রাখছে। কিন্তু আমরা বিশ্বাস করি এই জাতিকে গঠন করতে হলে, সভ্যতার সত্যিকার বিনির্মাণ আমরা যদি করতে চাই, তাহলে এই সকল তরুণ ভাই বোনদের মধ্যে যে বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে এটিকে জাগিয়ে তুলতে হবে। কিভাবে? দেশ জাতির কল্যাণে, মানবতার কল্যাণ নিজেদেরকে যোগ্য করা, সেই দিকে নিজেদেরকে ধাবিত করা, আমৃত্যু সেই পথে পরিচালিত করা। আর এই জন্য কী প্রয়োজন? শক্তিশালী শিক্ষক প্রয়োজন, গভীর জ্ঞান, সঠিক মেথড এবং একটি বৃহৎ সভ্যতাগত যে আন্দোলন তার যে দিগন্ত হাজির করা দরকার, এটি আমাদের এই মুহূর্তে প্রয়োজন। এই জন্য আমরা বিশ্বাস করি এই প্রত্যেকটা বিষয়, শক্তিশালী শিক্ষক, জ্ঞান, সঠিক মেথড এবং সভ্যতাগত যে দিগন্ত উন্মোচনের যে প্রাতিষ্ঠানিক এবং সাংগঠনিক প্রক্রিয়া, এটা আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, সে লক্ষ্যে কাজ করে যাব। এজন্য আসুন আমরা এই যে সমাজকে যে সত্যিকার পরিবর্তনের জন্য যে আহ্বান, আপনারা আমাদের সাথে সামিল হন, আমাদের সাথে একত্রে এই জ্ঞান ও চিন্তার উন্মেষ ঘটানোর জন্য অবদান রাখুন। আসুন সকলে মিলে নিজেদেরকে প্রস্তুত করি, গড়ে তুলি, যেন
এমন একটি প্রজন্ম হিসাবে আমরা দাঁড়াতে পারি যারা আগামী কয়েক প্রজন্মের জন্য আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। 6 বছর পর ইনস্টিটিউটের স্বপ্নকে যদি কয়েকটি বাক্যে প্রকাশ করতে হয় তাহলে কি বলবেন? দেখুন, আমাদের স্বপ্ন একটি প্রতিষ্ঠানকে বড় করা নয়। আমাদের স্বপ্ন একটি চিন্তাকে গভীর থেকে গভীরতর করা, যেন আমরা ভবিষ্যৎকে দেখতে পাই, ভবিষ্যৎকে গঠন করতে পারি, সে আলোকে প্রস্তাবনা দিতে পারি। একটি ভাষাকে জ্ঞানের ভাষায় পরিণত করা আমাদের লক্ষ্য। একটি প্রজন্মকে মূলত আমরা জন্য আত্মবিশ্বাসী করতে চাই, অর্থাৎ একটি সমাজকে আখলাক ও আদালতের ভিত্তিতে পুনর্জাগরিত করতে চাই। এজন্য আমরা প্রায়শই নদীর উদাহরণ দিয়ে থাকি। নদী যদি প্রবাহিত না হয় তাহলে পানি একসময় কি হয়? স্থবির হয়ে যায়। কিন্তু নদী যখন প্রবাহিত হয় তখন সে নিজে শুধুমাত্র যে জীবন পাচ্ছে ব্যাপারটা এরকম না, নিজে তো প্রবাহিত হচ্ছেই, জীবন আসেই, এবং পাশাপাশি কী করে তার দুকুল জুড়ে যে তীর, এই তীরও একটা বিশাল জীবনের সৃষ্টি করে, তাকে কেন্দ্র করে বহু জীবনের তৈরি হয়। তো সভ্যতার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকমই। জ্ঞান, ইরফান এবং আখলাকের যে প্রবাহ যখন থেমে যায় তখন একটি সমাজ ধীরে ধীরে তার সৃজনশীলতা ও প্রাণশক্তি হারিয়ে ফেলে। আর যখন এই প্রবাহ সত্যিকার অর্থে পুনরুজ্জীবিত হয় তখন সমাজ আবার গভীরতা অর্জন করে, সত্যিকার অর্থেই একটা বড় ধরনের সভ্যতায় পরিণত হয়। আমরা বিশ্বাস করি একদিন এই যে সভ্যতার দরিয়ায় পরিণত হওয়ার যে লক্ষ্য, এই সক্ষমতা আমরা লাভ করবো ইনশাআল্লাহ। এই নদী, আমরা এটা বিশ্বাস করি, একার নয় আমাদের। এজন্য এই উপলব্ধিটা আমরা সকলের মাঝে পৌঁছে দিতে চাই। আমাদের প্রতিটি দার্স, প্রতিটি গবেষণা, প্রতিটি গ্রন্থ, শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক, প্রতিটি নতুন চিন্তা মূলত এই যে নদী, এই নদীতে মেশা এক একটি ছোট্ট ধারা কিংবা ঝর্ণার মতো। আর সম্মিলিত কাজের ফলাফল কি? আমাদের কাজ বা ফলাফল হচ্ছে এই নদীকে প্রবাহিত রাখার প্রচেষ্টা চালানো। ষষ্ঠ বর্ষপূর্তিতে তরুণ প্রজন্ম এবং ইনস্টিটিউটের শুভাকাঙ্ক্ষীদের জন্য আপনার বার্তা কি? যেহেতু আমরা প্রবাহমান রাখতে চাই, এজন্য তরুণদেরকে স্মরণ করাতে চাই সেই কথাগুলো যেগুলো আমাদের সম্মানিত উস্তাদগণ আমাদেরকে বারবার স্মরণ করান। আমি শুধু সেই কথাগুলি রিপিট করব যেগুলি আমাদের সম্মানিত শিক্ষকগণ আমাদেরকে বলে থাকেন। কথাগুলো আসলে তরুণদের উদ্দেশ্যে বলার মতো কথা নয়, আমার নিজেকেই বলবো, হয়তো এখান থেকে কেউ শিক্ষা নিলেও নিতে পারেন। আমরা কখনোই আমাদের নিজেদেরকে ছোট করে দেখব না। আমাদের ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, আমাদের সুবিশাল জ্ঞান ভাণ্ডার কিংবা সভ্যতা, সব কিছুর সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। আমাদের চিন্তা, গ্রন্থ, ভাষা, সকল কিছুর মধ্য দিয়ে আমাদেরকে ডেভেলপড করতে হবে নিজেদেরকে। এজন্য কি তাহকিক করতে হবে, এজন্য কি ভালো শিক্ষকের সোহবত লাগবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে কীভাবে সমাজের জন্য, জাতির কল্যাণে কাজে লাগানো যায় সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এসবের মধ্য দিয়ে আমাদের সুপ্ত যে প্রতিভা, সম্ভাবনা, এটি প্রস্ফুটিত হবে, আত্মবিশ্বাসের শক্তিতে পরিণত হবে। তাই এই ষষ্ঠ বর্ষপূর্তির আজকের এই দিনে আমি বলতে চাই, সংকট অনেক, কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা যদি আমাদের সংগ্রামের ক্ষেত্রে, আমাদের আত্মবিশ্বাসের জায়গায় অনেক বেশি আন্তরিক হই, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের দরজা, যে দরজা বরকতের দরজা, এটা অবশ্যই প্রশস্ত হবে এবং তার দ্বার উন্মোচিত হবে। আর এটার জন্য সবচেয়ে বড় ভূমিকা আমাদেরকেই রাখতে হবে। তাই আসুন, জ্ঞানকে হিকমতের সঙ্গে, আকলকে কলবের সঙ্গে, অধিকারকে দায়িত্বের সঙ্গে, আদালতকে মারহামাতের সঙ্গে, ঐতিহ্যকে ভবিষ্যতের সঙ্গে এবং বাংলাদেশকে বৃহৎ জ্ঞান ও সভ্যতার যে জগৎ বিশ্বমানবতার মাঝে রয়েছে সেই জগতের সঙ্গে যুক্ত করি, সে লক্ষ্যেই কাজ করি। আমরা এমন একটি আগামী নির্মাণের জন্য কাজ করি যা মানুষের মর্যাদা ফুটে উঠবে, মানুষের ইজ্জত মানুষ উপলব্ধি করতে পারবে, জ্ঞান হাকিকতমুখী হবে, আখলাক আমাদেরকে পথ দেখাবে, আদালত মারহামাত সমাজকে সুসংহত করবে এবং আমাদের মধ্যকার সম্পর্ককে সুন্দর করবে ইনশাআল্লাহ। আর তার মূলে
আমাদের এই কাজ, আমাদের এই জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের যে কর্মস্পৃহা, এটির জন্য আমাদের জীবনকে এগিয়ে নিতে হবে। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের নিয়তকে কবুল করবেন এবং দোয়া করি আল্লাহ আমাদের কাজে হিকমত এবং ইখলাস দান করুন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বাংলাদেশ, মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবতার কল্যাণের জন্য কবুল করুন। সম্মানিত দর্শকবৃন্দ, জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণের নদী যেন আমাদের মাধ্যমে আরও কিছু পথ অতিক্রম করতে পারে, এটাই হোক ষষ্ঠ বর্ষপূর্তিতে আমাদের অঙ্গীকার। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে আজকের আলোচনায়। বাংলাদেশের জ্ঞান ও চিন্তা জগতে ইনস্টিটিউটের ভূমিকা, ইনস্টিটিউট প্রতিষ্ঠার পেছনের চিন্তাগুলো কী ছিল, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রকে সমৃদ্ধ করার জন্য ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কী, কেন আমরা মানুষ গঠনকে গুরুত্ব দিচ্ছি, কেন আমরা বিভিন্ন বিষয়কে প্রচলিত অর্থের চেয়ে বাহিরে যেয়ে ভাবছি, এই বিষয়গুলো আজকে আমাদের সামনে ফুটে উঠেছে। পুরো সময় জুড়ে আমাদের আয়োজনে আজকে উপস্থিত থাকবার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের অতিথি ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান আল ফিরদাউসকে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত দর্শকদের প্রতি যারা পুরো সময় জুড়ে আমাদের সাথেই ছিলেন। শীঘ্রই দেখা হবে অন্য কোনো আয়োজনে। ধন্যবাদ।